আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ মইনুল হাসান। আজকে আমাদের পড়ার বিষয় হলো বল। আমরা সকলেই জানি বলকে আবিষ্কার করেছে, বল আবিষ্কার করেছেন স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটনের আগে বলের কোনো ধারণাই ছিল না। গ্যালিলিও এগুলো আন্দাজ করেছিলেন, গ্যালিলিও, অ্যারিস্টটল, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেন নাই। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি বল একটি বাহ্যিক বিষয় যা বস্তুর অবস্থান পরিবর্তন করতে চেষ্টা করে। এখানে বাহ্যিক বিষয়কে কেন বলা হলো, এটা আমাদের মনে প্রশ্ন থেকে যায়। উদাহরণ দিলে বুঝতে পারবো। বল, কেউ যদি একটা বেঞ্চে বসে থাকে, মনে করি এটা একটা বেঞ্চ, এখানে কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে, যাই হোক, ভালো হচ্ছে না অতটা, এটা তোলার চেষ্টা করছেন, তিনি কিন্তু সহজে তুলতে পারবেন। কিন্তু এই ব্যক্তিটাই যদি এই বেঞ্চের উপরে বসে এটা তোলার চেষ্টা করেন, তাহলে কি তুলতে পারবেন? মানে ভিতরে যখন চলে যায়, উপরে যখন বসে, তখন এই যে বাহ্যিক বিষয়টা আর থাকে না। সেই জন্য এখানে বলা হয়েছে বাহ্যিক বিষয়। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছি বলের কাজ। বলের কাজ হলো অবস্থান পরিবর্তন করা। বল, আমরা যদি কোনো একটা ঠেলা গাড়ি বা যে কোনো গাড়িকে ধাক্কা দিই, তাহলে কিন্তু তার অবস্থান পরিবর্তন হবে। এ অবস্থান থেকে বি অবস্থানে যাবে, আর এটা অবস্থান পরিবর্তন হলো না। আর অবস্থান পরিবর্তন হলে আর বেগের সৃষ্টি হয়। আমরা কি জানি, বেগের পরিবর্তন হলো ত্বরণ। এখানে আমরা দেখতে পাবো এই যে ত্বরণ সৃষ্টি হয়, বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে। এই যে উদাহরণস্বরূপ আমরা স্টিল স্কেল দেখতে পাচ্ছি, আমরা যদি বল প্রয়োগ করি তাহলে এই যে আকৃতি পরিবর্তন হচ্ছে। বলের প্রকার। সাম্যতার ভিত্তিতে বল দুই প্রকার, একটা হলো সাম্য বল আর একটা হলো অসাম্য বল। সাম্য বলটা কি? যদি কোনো বস্তুর উপর একাধিক প্রকৃত বলের মান শূন্য হয়, তাহলে সেটা সাম্য বল। উদাহরণস্বরূপ, একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, দুই হাতে দুটো দড়ি বাঁধা হয়েছে, এই পাশ থেকে 10 নিউটন বলে টানা হচ্ছে, আর এই পাশ থেকেও 10 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে ব্যক্তিটা কোথায় যাবেন? ব্যক্তি কিন্তু তার অবস্থানে অটুট থাকবেন, এখান থেকে তিনি 1 ইঞ্চু নড়তে পারবেন না, কারণ দুই দিকে বল সমান। এই যে আমরা যদি 10 নিউটন মাইনাস 10 নিউটন করি, তাহলে কিন্তু বলের মান হয় 0। আবার পক্ষান্তরে এখানে যদি 10 নিউটন না দিয়ে যদি আমি এখানে 20 নিউটন দিতাম, তাহলে কি হতো? তাহলে 20 মাইনাস 10 নিউটন, এই পাশে এটা এ এটা বি ধরি, তাহলে বি অবস্থানে একজন ব্যক্তি যদি 10 নিউটন বল বেশি প্রয়োগ করতেন, এদিকে চলে যেত, বি অবস্থানের দিকে চলে যেত। এই বি অবস্থানের দিকে চলে যাওয়াটাই হলো অসাম্য বল। অসাম্য বলের ক্ষেত্রে এখানে আমরা লিখেছি যে যদি কোনো বস্তুর উপর একাধিক প্রয়োগকৃত বলের মান 0 হয়, আর অসাম্য বলের ক্ষেত্রে হবে 0 যদি না হয়। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। এখানে এসব কথাই লেখা আছে। এই যে এটা আমরা সকলেই চিনি, এই চিহ্ন এটাকে বলে সামেশন, মানে সমষ্টি।
এই একাধিক বলের সমষ্টি যদি শূন্য হয়, আর এখানে শূন্য হবে না। তারপর আবার স্পর্শের ভিত্তিতে বল দুই প্রকার, স্পর্শ বল, অস্পর্শ বল। যে বল ক্রিয়াশীল হতে প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন। আমরা যদি একটা ফুটবলকে যদি লাথি মারি, তাহলে কিন্তু সেটা গতিশীল হয় না, গতিশীল। কিন্তু এটা যেন ফু দিয়ে কি আমরা গোল দিতে পারি? কখনো পারি না। ফু দেওয়াটাও কিন্তু এক ধরনের স্পর্শ। এটা হলো স্পর্শ বল। কিছু কিছু বল যেরকম পৃথিবী, এটা ধরি পৃথিবী, নিউটন বলছিলেন আপেল গাছ থেকে আপেল পড়ে, আপেল উপরের দিকে তো যায় না, এটা কিন্তু নিচ দিকে পড়ে। পৃথিবী এটা নিজের দিকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাই হলো অভিকর্ষ ত্বরণ। এটা এক ধরনের অস্পর্শ বল। আরও কিছু কিছু অস্পর্শ বল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি চুম্বক বল, তড়িৎ বল, মহাকর্ষ বল। তড়িৎ বল ক্ষেত্রে আমরা যদি একটা এই যে কলম, আমার কাছে বর্তমানে চুম্বক নেই, তাহলে দেখাতে পারতাম। এখানে একটা যদি চুম্বক রাখি, 2 মেরুর যদি একই পাশ করে রাখি 2 মেরু, তাহলে এরকম করে যদি খাড়া করে রাখি, তাহলে কলম থেকে এটা স্পর্শ করবে না, কিন্তু হাওয়ায় ভাসতে থাকবে এই অবস্থাতেই। বুঝতে পারছি সকলে? আরেকটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, সেই জিনিসটা হলো জড়তা, ইনার্শিয়া। বস্তুর অবস্থান পরিবর্তন করতে না চাওয়া ধর্মকে জড়তা বলে। জড়তা কি? স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাই হলো জড়তা। জড়তা আবার 2 ধরনের হয়, একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। যে বস্তু চিরকাল স্থির থাকতে চায় সেটি হলো স্থিতি জড়তা, যেটি চিরকাল গতিশীল থাকতে চায় সেটি হলো গতি জড়তা। কিন্তু মহাবিশ্বে কোনো কিছুই পরম গতিশীল বা পরম স্থিতিশীল নেই। আমরা তো নিশ্চয়ই জানি প্রসঙ্গ কাঠামোর ব্যাপারে, রেফারেন্স ফ্রেম। প্রসঙ্গ কাঠামো একটার সাথে আরেকটা তুলনা হয়। আমরা এখানে সূর্যকে আমরা মনে করি সূর্যের চারপাশে, এই যে সৌরজগতের পৃথিবী সূর্যর চারপাশে ঘুরছে, এটা ধরেন পৃথিবী, এটা হলো সূর্য, চারপাশে ঘুরছে, এরকম করে পরিক্রম করে। সূর্য কিন্তু তার অবস্থান থেকে একটু পরিক্রম করে, সেটা আমাদের মনে হয় অনেকেরই অজানা। সূর্য কিন্তু তার অবস্থান একটু, সূর্য যেহেতু অনেক বিশাল, সেই জন্য সূর্যটা বোঝা যায় না, সূর্য স্থির না। এই মহাবিশ্বটাও আরেকটা মহাবিশ্বকে কেন্দ্র করে ঘুরছে, এক একটা তারা, এক একটা নক্ষত্র, তারাগুলো একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। সেখানে কোনো কিছু স্থির না এবং কোনো কিছুই পরম গতিশীল না। অধ্যায় উল্লেখযোগ্য বিষয় হলো মৌলিক বলসমূহ। জানি মৌলিক বল হলো 4 ধরনের: মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল। এই বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বলের পর হলো দুর্বল নিউক্লিয় বল, তারপর তড়িৎ চুম্বকীয় বল, তারপর হলো সবল নিউক্লিয় বল। এটা আমরা যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, আর সবচেয়ে শক্তিশালী এটা হবে 4। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। এগুলো ধর্ম। মহাকর্ষ বল হলো আকর্ষণ ধর্ম। আমরা দেখি পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলই হলো মহাকর্ষ বল। তারপর হলো চুম্বকীয় বল।
বিকর্ষণ দুটাই করে। চুম্বকের দুটা মেরু থাকে, উত্তর দক্ষিণ দুই মেরু। সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে। প্লাস আর প্লাস বিকর্ষণ করবে, প্লাস আর মাইনাস আকর্ষণ করবে। আবার সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হলো আকর্ষণ করে, এটি হলো অত্যন্ত ক্ষুদ্র জায়গার মধ্যে থাকে। এটার কারণে নিউক্লিয়াস গঠন হয়। নিউক্লিয়াস মানে পরমাণুর নিউক্লিয়াসের চারদিক দিয়ে ইলেকট্রন ঘুরতে থাকে এই আকর্ষণের কারণে। তারপর হলো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল পরস্পরকে বিকর্ষণ করে, কারণ পরমাণুর মাঝখানে থাকে হলো পজিটিভ চার্জ, আর এবং বাহিরে থাকে হলো নেগেটিভ চার্জ। পজিটিভ নেগেটিভ পরস্পরকে কিন্তু বিকর্ষণ করে, এটা হলো দুর্বল নিউক্লিয় বলের কারণে। এগুলো পাল্লা। মহাকর্ষ বলের পাল্লা হলো 1। তড়িৎচুম্বকীয় বলের পাল্লা হলো 10 to the power 39। এগুলো এটা কিন্তু দুর্বল বল। আমরা অনেকে এটা দেখেছি, কলম আমরা চুলে ঘষে আমরা কোনো কাগজের কাছে নিয়ে গেলে সে আধান প্রাপ্ত হয়ে কলমের সাথে ওই কাগজটা আকর্ষণ করে। তাহলে পুরো কত বড় পৃথিবীটা কাগজটাকে নিজের দিকে কিন্তু টানছে, সেটা হলো মহাকর্ষ বল। এই যে মহাকর্ষ বল, এটার কারণে পৃথিবী কাগজগুলোকে নিজের দিকে টানছে। আর এই আমি একটা কলম সাহায্যে আমি এই কাগজটাকে তার থেকেও বেশি শক্তি দিয়ে উপরে উঠে নিতে পারলাম। তাহলে বুঝতে পারছেন সকালে কত বেশি শক্তিশালী। তারপর হলো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের পাল্লা হলো 10 to the power 41, অর্থাৎ 10-এর পর 41টা শূন্য দিলে যত হবে শত। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা এখানে লেখা হয় নাই। এটা সম্ভবত 10 to the power 6। আর কণার বিনিময়। মহাকর্ষ বল, এটা আমি পরে বলছি। তড়িৎচুম্বকীয় বল, এটা হলো ফোটন কণা। আমরা তো চিনি সূর্যের আলো, আর যে কোনো আলোয় ফোটন কণা। তারপর সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হলো মেসন কণা। কণা তো অনেক ধরনের হয়, মেসন, বোসন, ফোটন, গ্র্যাভিটন, এগুলো অনেক ধরনের কণা আছে, নিউক্লন। এই মেসন কণা জাপানে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানীর নামটা আমার এখন মনে হচ্ছে না। তিনি 1930 সালে মেসন কণাটা আবিষ্কার করেন। তারপর দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হয় হলো বোসন কণার বিনিময়ের ক্ষেত্রে। বোসন কণা আবিষ্কার করেছিলেন আমাদের ভারতবর্ষের বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, তার নাম থেকে এসেছে বোসন কণা। আর এই যেটা পরে বলার কথা বলছিলাম, এটা এখনো আইডেন্টিফাই করা যায়নি যে কোন কণার বিনিময়ে মহাকর্ষ বলটা হয়। যদি এখনো বের হয়, এটার নাম হবে গ্র্যাভিটন। ভূমিকা। পদার্থ সমূহকে যুক্ত করে গ্রহ নক্ষত্র তৈরি করে। আমি তো জানি মহাকর্ষ বল, মহাকাশে পৃথিবীতে যেটা টানি সেটা হলো অভিকর্ষ বল, আর পৃথিবীর বাইরে যেসব বস্তু থাকে মহাকাশে সেগুলো হলো মহাকর্ষ বল। পৃথিবীও কিন্তু মহাকাশের মধ্যে পড়ে। পৃথিবী এক ধরনের মহাকর্ষ বল আকর্ষণ করে। পৃথিবী আর সূর্যের মধ্যে আকর্ষণটা হলো মহাকর্ষ বল। পৃথিবী আর মানুষের মধ্যে আকর্ষণটা বল হলো আবার অভিকর্ষ ত্বরণ। এই কণাগুলো একটি কণা আরেকটি কণাকে আকর্ষণ করে একটি বড় বস্তু তৈরি হয়, একটি গ্রহ, নক্ষত্র, গ্রহাণু, এগুলো তৈরি হয়। এগুলো যদি আকর্ষণ না করতো এগুলো কিন্তু তৈরি হতো না। আর তড়িৎচুম্বকীয় বল, আমি আগেই বলেছি পরমাণু চারদিকে ইলেকট্রন ঘোরে। এই ইলেকট্রন ঘোরে, এটা হলো তড়িৎচুম্বকীয় বলের কারণে। তড়িৎচুম্বকীয় বল না থাকলে কোনো পার্টিকেল যদি না থাকতো তাহলে তো কোনো বস্তুই তৈরি হতো না। সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয়াস গঠনে সাহায্য করে।
নিউক্লিয়াসের মাঝখানে থাকে প্রোটন আর নিউট্রন। এটা অত্যন্ত শক্তিশালী বলের মাধ্যমে যুক্ত থাকে। এই শক্তিশালী বলটাকে ভাঙতে অনেক শক্তি প্রয়োগ করতে হয়। এই শক্তি নির্গত করে মানে এই শক্তিটা বের করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করা হয়। দুর্বল নিউক্লিয় বল যে বিকর্ষণ করে, আমরা জানি এই তিনটা রশ্মি নির্গত হয়, আলফা বেটা গামা। একটা তেজস্ক্রিয় মৌল ভেঙে তিনটা আলফা বেটা গামা, এই তিনটা নির্গত হয়। তার মধ্যে দুর্বল নিউক্লিয় বলের কারণে নির্গত হয় বেটা রশ্মি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নিউটনের বলের 3টা সূত্র আমি আলোচনা করতে যাচ্ছি। আপনাদের সকলকে এগুলো দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।